অ্যালার্মের আওয়াজে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি 7টা বেজে গেছে। বিছানা থেকে উঠে একটু বসলাম। পাশে থাকা মায়ের ছবিটা হাতে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরতেই চোখের থেকে 2 ফোঁটা পানি ঝরে গেল। মায়ের ছবিতে একটা চুমু খেয়ে টেবিলে রেখে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে। আজ একটা ইন্টারভিউ আছে। এই নিয়ে 8টা ইন্টারভিউ দিয়েছি, প্রায় সবগুলোতেই উত্তীর্ণ হয়েছি, কিন্তু ঘুষ দিতে পারিনি বলে শেষ পর্যন্ত আর চাকরিটা হয়নি। দেখা যাক এইটাতে কি হয়। দেরি না করে রেডি হয়ে নিলাম। বের হতে যাব ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখি বাড়িওয়ালার মেয়ে ঐশী নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। ভেতরে আসতে বলবেন না? ও সরি, আসুন। আম্মু আপনার জন্য নাস্তা পাঠিয়েছে। কিন্তু আমি তো এখন বেরোবো, আমার তাড়া আছে। কিন্তু নাস্তা করবেন না? প্লিজ কিছু মনে করবেন না, অন্য একদিন। কথাটা বলে বেরিয়ে আসলাম। রাস্তায় আসতেই একটি রিক্সা নিয়ে অফিসের সামনে চলে এলাম। অফিসে ঢুকেই দেখলাম আমার মতো অনেকে বসে আছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমিও গিয়ে বসে পড়লাম এক কোণে। একে একে সবাই ইন্টারভিউ দিল। অনেকক্ষণ পর আমার ডাক আসলো। ইন্টারভিউ দিলাম, মোটামুটি ভালো। শেষ করে বাইরে এসে বসলাম। আমার পাশের 2জন লোক বলা বলে করছিল, আরে ইন্টারভিউ ভালো দেই আর খারাপ দেই, ঘুষ ছাড়া কি আর চাকরি হবে? ঠিক বলছেন ভাই, বর্তমানে ট্যালেন্টের কোনো দাম নেই, সবাই টাকার কাছে বিক্রি হয়ে যায়। তাদের কথা শুনে এই অফিসের এক বয়স্ক পিয়নকে বললেন, শোনো, তোমরা কোথায় কি দেখেছো জানি না, কিন্তু এই অফিসের যিনি বস তিনি খুব ভালো মানুষ, প্রতিভাকে গুরুত্ব দেন, টাকাকে নয়। ওনার কথা শুনে একটু ভালো লাগলো। তারপর ঘন্টাখানেক পর ফলাফল ঘোষণা করা হলো। আমি সহ আরও অনেকে সিলেক্ট হয়েছি। কাল থেকে জয়েন করতে হবে। তার আগে অফিসের যিনি বস তিনি আমাদের কিছু বলবেন, তাই আমাদের সবাইকে ওনার রুমে নিয়ে যাওয়া হলো। কিন্তু রুমে ঢুকতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি কাকে দেখছি? তানহা। ও এখানে কেন? আগে যাকে কখনো দেখব না বলে প্রতিজ্ঞা করেছিলাম, আজ আবার তার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু ওর তো বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে ও এইখানে কি করছে? তানহা আমাকে দেখে চমকে গিয়ে বলল, মেহমত, তুই এখানে? সবাই তানহার কাণ্ড দেখে অবাক হয়ে গেল। তানহার হুট করে মনে পড়লো ও সবার সামনে কথা বলতেছে। এরপর ও নিজেকে কন্ট্রোল করে কড়া বসের মতো সবাইকে কিছু কড়া উপদেশ দিতে লাগলো। আর আমি শুধু ওর মুখের দিকে চেয়েছিলাম। সে কি চাহনি ওর! বিধাতা যেন ওর মধ্যে একটি আলাদা রূপ দিয়ে দিয়েছে। চোখ ফেরানোই দেয়। সেই আগের মতো কথা বলার স্টাইল, পার্সোনালিটি সব মিলিয়ে এক অন্যান্য তানহা, এক আলাদা মায়া ওর চেহারায়। ওর মুখশ্রী যেন না ভোলার মতো। হয়তো এই কারণেই একসময় ওর প্রেমে পড়েছিলাম আমি, কিন্তু আজ সবই অতীত। ভাগ্যের বিবর্তনে ও আজ আমার অফিসের বস, আর আমি ও সামান্য কর্মচারী মাত্র। জীবনটা বড়ই অদ্ভুত। তানহা তার উপদেশ শেষ করে সবাইকে লিভ নিতে বলল। ওর দিকে শেষবারের মতো তাকিয়ে আমি সবার সাথে যখনই চলে আসবো, তখনই তানহা পিছন থেকে বলল, মেহমত সাহেব, আপনি একটু থাকুন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। সবাই চলে যাওয়ার পর তানহা তার চেয়ার থেকে দৌড়ে উঠে চলে আসলো আমার সামনে। এসেই একটি মায়াময় হাসি দিল। কত বছর পর আবার ওর হাসি মাখা মুখটা দেখতে পেলাম। তারপর অভিমানের সুরে একটানা অনেকগুলো প্রশ্ন করলো। মেহমত, তুই এখানে? কেমন আছিস তুই? এত বছর কোথায় ছিলি? ইস, চেহারাটার কি হাল করে রেখেছিস। চোখে নিচে কালো দাগ পড়ে গেছে। নিজের প্রতি একটু যত্ন নিস না, তাই না? তোর কি এই 4 বছরে আমাদের কথা একটিবারের জন্য মনে পড়েনি? এতটা স্বার্থপর কিভাবে হলি তুই? তুই জানিস, তুই নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর নানু তোর জন্য কত কেঁদেছে। আব্বু, চাচু, জেঠুরা তোকে কত খুঁজেছে, কোথাও তোকে পাওয়া যায়নি। ফুপু চলে যাওয়ার পর তুই যে এমন একটা কাজ করবি কে জানতো বল? কি রে, কিছু বল। ও কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছে। আপনি কেমন আছেন? তুই আমাকে আপনি করে বলছিস কেন? সব সময় তো তাই বলতাম, জানেন না? জানি, কিন্তু একটা সময় তুই করেই বলতি। হঠাৎ করে একদিন আপনি করে ডাকা শুরু করলি। জিজ্ঞাসা করেছিলাম কেন, কোনো উত্তর দিসনি। কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। কেন? ম্যাম, আমি এখন আসি, কথাটা বলেই চলে আসব। আর তানহা আমার হাতটা ধরে ফেলল। তুই বারবার আমাকে ম্যাম বলে ডাকছিস কেন? অফিসের বসকে ম্যাম কিংবা স্যার বলেই ডাকতে হয়, তাই তো জানতাম। তোর আমার সম্পর্কটা কি শুধুই বস এবং কর্মচারীর?
ওর মুখে এই কথাটা শুনে বেশ অবাকই হলাম। কেন জানি মনে হলো ও আমার খুব আপন হওয়ার চেষ্টা করছে। এর বাইরে আমি তো কোনো রিলেশন দেখছি না ম্যাম। কেন? আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কি তোর কাছে শেষ হয়ে গেছে মেহমত? আমার কাছে আমার পৃথিবী ছিল আমার আম্মু। আম্মু যেদিন আমাকে ছেড়ে চলে গেছে সেদিন আমি আমার পৃথিবী হারিয়েছি। যার পৃথিবী বলতে কিছুই নেই, তার আবার সম্পর্ক, বন্ধুত্ব। আমরা না হয় তোর কেউ নই, কিন্তু দাদি, সেও কি তোর কাছে পর হয়ে গেছে? তা কেন হবে? কেমন আছে নানু? 4 বছরে তোর একবারও মনে পড়েনি এই কথা যে তোর নানু কেমন আছে? পড়বে না কেন? অনেকবার নানুকে মিস করেছি। হয়তো একমাত্র মেয়েকে হারিয়ে কষ্ট পেয়েছে অনেক, কিন্তু তার পাশে তো আপনারা আছেন, মামারা আছে। হ্যাঁ, তা ঠিক হয়তো, কিন্তু তোর কি কোনো রেসপন্সিবিলিটি ছিল না দাদির প্রতি? জানিস, এই 4 বছরের দাদি কত তোর জন্য কেঁদেছে, কিন্তু তুই তো পুরো নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই তোর। আমি আমার আম্মুকে হারিয়েছি, সেই পরিস্থিতিকে নিজেকে সামলাতে পারিনি, অন্যকে কিভাবে সামলাবো? কিন্তু ম্যাম, আমি অনেক ক্লান্ত, আজ আসি। কোথায় যাচ্ছিস? দাদির সাথে দেখা করবি না? অন্য একদিন, আজ আসি। কথাটা বলেই চলে আসার সময় ওর দিকে একবারও ফিরে তাকালাম। তানহা মলিন দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল, যেন কিছু বলতে চায়। ওর দিকে তাকালে যেন ওর মায়ায় পড়া আবশ্যক। এতটাই মায়াবী মেয়েটা। আমি নিজেকে সামলে ওর রুম থেকে চলে আসলাম। বেরিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। জাবেদ বলে একজন আমাকে প্রশ্ন করেই বসলো। কি ভাই, পুরনো রিলেশন নাকি? ম্যাম, আরেকজন বলে উঠল, কি বলবো ভাই, এতক্ষণ ম্যাম আপনাকে আসতে না আসতেই প্রমোশন হয়ে গেল মনে হয়। কথাগুলো শুনে একটা বিরক্তিকর লুক নিয়ে ওদের দিকে তাকাতেই ওরা সবাই চুপ হয়ে যায়। তারপর ওদের পাশ কাটিয়ে আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। আজ সারাদিন অফিসেই চলে গেছে। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। ততক্ষণে রাত 9টা বাজে। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে বিছানায় একটু বসলাম। চোখের সামনে বারবার তানহার চেহারাটা ভেসে উঠছে। আম্মুকেও বড্ড মিস করছি। আজ মনে পড়তেই টেবিল থেকে ডায়েরিটা নিয়ে আম্মুকে উদ্দেশ্য করে লিখতে লাগলাম। আম্মু, কেমন আছো তুমি? আমাকেই তোমার মনে পড়ে? তোমার মেহমেদকে ছাড়া তুমি কিভাবে আছো আম্মু? আমি তো তোমাকে ছাড়া একটু ভালো নেই। জানো আম্মু, আমি না প্রায় সময়ই রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু তোমার মতো করে কেউ বকা দিয়ে আমায় খাইয়ে দেয় না। ঘরটা আগের মতোই অগোছালো করে রাখি। কেউ তোমার মতো বকবক করে আমার ঘরটা আর গুছিয়ে দেয় না। সকাল হলে আমার কপালে একটা চুমু দিয়ে কেউ আর বলে না, মেহমেদ ওঠ বাবা, সকাল 10টা বাজলো তো, আর কত ঘুমাবি। কেউ সকালের নাস্তাটা আর জোর করে খাইয়ে দেয় না। আমার পছন্দের খাবারগুলো আর কেউ বানিয়ে দেয় না। আমার জন্মদিনে কেউ আর পায়েস বানিয়ে দেয় না আম্মু। তোমার মতো করে কেউ আর যত্ন নেয় না। তোমায় বড্ড মিস করে আম্মু। আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা তৈরি করে তুমি কোথায় চলে গেলে আম্মু? তুমি এতটা সেলফিশ কি করে হতে পারলে আম্মু? জানো আম্মু, আমি না প্রতিটা রাতে কাঁদি তোমার জন্য। বালিশটা ভিজে যায় আমার চোখের পানিতে। কেন এমন করলে আম্মু? কেন ছেড়ে চলে গেলে আমায়? তুমি একটি বারও ভাবলে না তোমায় ছাড়া আমি কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো, কি করবে আমার দেখাশোনা? তুমি তো চলে গেলে আর আমায় ভাসিয়ে দিয়ে গেলে কষ্টের সাগরে। তুমি প্রায় সময় বলতে আম্মু, আমি যখন থাকবো না তখন বুঝবি পৃথিবীটা কত কঠিন। সত্যি আম্মু, আজ বুঝতে পারছি তুমি ছাড়া পৃথিবীটা অনেক কঠিন। জানো আম্মু, আজ না তানহাকে 4 বছর পর দেখলাম। ও আজ মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার, আমার অফিসের বস। তোমাকে কখনো বলিনি যে আমি ওকে ভালোবাসি, কারণ ও আমাকে ভালোবাসতো না। কিন্তু আজ যখন ও আমাকে দেখলো, খুব অস্থিরভাবে আমার খোঁজ নিচ্ছিল, যেন আমার জন্য একটা আলাদা অনুভূতি দেখতে পেলাম ওর মধ্যে। আমি কোনো দিনও ওকে বলতে পারলাম না আমার অনুভূতির কথাটা। হয়তো না বলাই থেকে যাবে। আমার না আর বাঁচতে ইচ্ছা হয় না আম্মু। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে মন চায়, কিন্তু পারি না। তুমি দোয়া করো আম্মু, খুব দ্রুত যেন আমার মৃত্যু হয়। আর বাঁচতে ইচ্ছা করে না, খুব একা লাগে নিজেকে। যেখানেই থাকো ভালো থেকো আম্মু। তোমার মেহমেদ। হাত দিয়ে চোখের পানি মুছলাম। ডায়েরিটা বন্ধ করে টেবিলে রাখতেই কলিং বেল বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা 33 বাজে। এত রাতে আর কে এলো? ভাবতে ভাবতে দরজা খুলতেই ঠাস, কেউ একজন সজোরে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। চোখ খুলে দেখি আমার নানু সামনে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে, কাছে আর একটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো নানুকে দেখে পুরাই অবাক। নানু ঠিক পেছনে তানহা দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। বোঝা যাচ্ছে থাপ্পড় দেওয়ার বিষয়টা সে মজা নিচ্ছে। নানু হঠাৎ আমায় বলল, কিরে দাদু ভাই,
বুড়িটার কথা কি তোর মনে পড়ে না একদিনও? কেমন করে তুই এমন একটা কাজ করলি? নানুকে দেখে আমিও নিজেকে সামলাতে পারলাম না, অজান্তেই আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। নানুকে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো নানু? নানু আমায় জড়িয়ে ধরে বলল, কেমনে ভালো থাকি, তোরা আমায় ভালো থাকতে দিলে তো। আমি নানুর দুই গালে হাত দিয়ে বললাম, কেন, আমি না থাকাতে ভালোই তো হয়েছে। আমি থাকলে তো মিষ্টি খেতে পারতে না, পানও খেতে দিতাম না তোমায়। আমি না থাকায় এই 4 বছরে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে একদম, আর বেশি সুন্দরী হয়ে গেছে অনেক। তা কজনের সাথে অ্যাফেয়ার চলছে? নানু আমার গালে আলতোভাবে হাত লাগিয়ে বলল, তোর মতো বিয়ে তো পাই নাই রে নানু, যে আমার কথায় কথায় শাসন করত, আমার আঁচল থেকে টাকা চুরি করে নিয়ে যেত, সকল গোপন কথা আমাকে বলতো। পাইনি তো তোর মতো নানু, তোর মতো কাউকেই পাই নাই। আমি বিশ্বাস করি না, তোমার যা চরিত্র, না জানি কয়টা ছেলের সাথে এখনো অ্যাফেয়ার করতেছ। নানু এবার আমায় জড়িয়ে ধরে বলল, কেমন আছিস নানু? এ কি চেহারা করছোস? নিজের একটু যত্ন নিস না, তাই না? কে বলল যত্ন নেই না? ভালোই তো আছি। কেমন ভালো আছিস তা তো দেখতেই আছি। তোমার চোখে ছানি পড়েছে বুড়ি। কই, ভালোই তো আছি। আমাদের কথা শুনে তানহা মুসকি মুসকি হাসছে। পিছন থেকে হঠাৎ বলে উঠল, আরে, নানি নাতির এই প্রেম লীলা দরজার সামনে দাঁড়িয়ে হবে নাকি ভেতরেও আসতে বলবি? ওহ সরি, ভিতরে আসুন। এই মেহমেদ, তুই তানহাকে আপনি করে বলছিস কেন? ওনা তো ছোট। দাদি, ও তুমি বুঝবে না। আমি বুঝতাম না, তুই বুঝোস তাই না? নিজের ছোট মামাতো বোন রে কেউ আপনি করে বলে? আরে দাদি, তোমার নাতির অনেক ইগো হয়েছে বুঝলা, এখন অনেক বড় কোম্পানিতে চাকরি হয়েছে, তাই অহংকার বেড়ে গেছে। অহংকারে মাটিতে পাই পড়ে না। নানু তানহার কান টেনে বলল, তোকে এত পাকা কথা বলতে হবে না। আমার নাতি যেমন, আমার নাতি তেমনই। আমার জন্য তো সে রাজপুত্র, 7 রাজার ধন। এই রাজপুত্রকে কতদিন নিজের আঁচলের তলায় লুকিয়ে রাখো তাও দেখব। কেন? কোনো একদিন কোনো এক রাজ্যের রাজকন্যা এসে তোমার 7 রাজার ধনকে যেদিন কোমরে বেঁধে নিয়ে যাবে, সেদিন কি করবে? আমার রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল। সেদিন আমার কিউট বিএফটাকে আমি নিজের হাতেই তুলে দেব সেই রাজকন্যার হাতে। দেখা যাবে। আমি নানু কি নিয়ে রুমে ঢুকলাম। তানহা রুমে ঢুকতেই বলল, এ কি হাল করে রেখেছিস ঘরটার? ঘর তো নয়, যেন স্টেশনের প্ল্যাটফর্ম। আমি নানুকে নিয়ে বিছানায় বসালাম। তানহা আমার ঘরের দিকে এদিক ওদিক তাকাচ্ছে আর বলছে, তুই একটুও চেঞ্জ হলি না, সেই বাচ্চাটাই রয়ে গেলি। এটা কোনো ঘর? নিজের ঘরের কেউ এই অবস্থা করে রাখে? আমি ওদিকে কর্ণপাত না করে নানুকে বললাম, কেমন আছো তুমি? তোমার সুগারটা কেমন? সব ভালো তো? আমাকে উল্টো প্রশ্ন করে বলল, ভাই, তোর অবস্থা এমন হয়েছে কেন? এ কি হাল করে রাখছিস নিজের? আরে বুড়ি, ভালোই তো আছি। সবই তো দেখতেছি। আমার কথা ছাড়ো তো, মামা মামি কেমন আছে সেটা বলো। সবাই ভালো। হুট করে তানহা এসে বলল, এই, তোর রান্নাঘর কোথায়? কেন? বল না কোথায়। ওই যে এইদিকে। তানহা রান্নাঘরে গিয়ে কী সব করতেছে। আমি নানুর কোলে আলতো করে মাথা রাখলাম। নানু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওদিক ফিরে নানুকে প্রশ্ন করলাম, নানু একটা কথা বলি? একটা কেন, 1000টা বল। আমি চলে আসার পর আব্বু আমার খোঁজ নিয়েছিল? নানু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তুই চলে আসার পর একবার এসেছিল, তোর কথা জিজ্ঞেস করেছিল, তুই কেমন আছিস, কোথায় আছিস, এইসব। তারপর? আমি কিছু বলতে পারিনি, কারণ তুই তো আর ছিলি না। কোথায় হারিয়ে গেলি, তোকে তো আর খুঁজে পেলাম না। তোর আব্বু কোনো উত্তর না পেয়ে চলে গেল। আমার সাথে কেন এমন হলো নানু? বলতে পারো কি অপরাধ ছিল আমার? জীবনটা এত নিষ্প্রাণ হয়ে গেল নানু। সব ভাগ্যের খেলা নানু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই নতুন করে আবার জীবনটা শুরু কর। সম্ভব না নানু। সম্ভব না মানে? তুই চাইলেই সম্ভব। আচ্ছা বাদ দাও, আমাদের বাড়ির খবর কি সেটা বলো। ওটা বিক্রি করে দিয়েছো নাকি এখনো আছে? বিক্রি করে দিয়েছ মানে? আমার মেয়ের কষ্টে গড়া বাড়ি, আমার মেয়ের কত স্বপ্ন ছিল এই বাড়িকে নিয়ে। তোর জন্য লাল টুকটুকে একটা বউ আনবে, কিন্তু আমার মেয়ের অকাল মৃত্যুতে সেই স্বপ্নটা আর মৃত্যু হয়ে যায়। তুমি আবার কান্নাকাটি শুরু করে দিয়েছো। ঠিক আছে, আর কাঁদবো না। বাড়ির দলিলপত্র সব আমার কাছে রেখে দিয়েছি। এবার বল, বিয়ে কবে করবি? জানি না। জানি না মানে? এবার তোকে বিয়ে করতেই হবে। এভাবে আর কতদিন চলবে? বাদ দাও তো।
না, বাদ দেওয়া যাবে না। তোকে এভাবে একলা ছেড়ে দিয়ে আমি তো মরেও শান্তি পাবো না। আমার একমাত্র মেয়ের একমাত্র সন্তান তুই। তোকে নিয়ে আমার মেয়ের কত স্বপ্ন ছিল। আমি চুপ করে নানুর কথাগুলো শুনে যাচ্ছি শুধু। মেহমেদ, কথা বলছিস না কেন? কি বলবো? বিয়ে কবে করছিস সেটা বল। কোনো মেয়ে পছন্দ আছে? বলতে পারবো না। বুঝেছি, তাহলে তোর জন্য মেয়ে দেখার দায়িত্ব আমাকেই নিতে হচ্ছে তাহলে। নানুর মুখে কথাটা শুনে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল, কারণ এই জীবনে তানহাকে ছাড়া অন্য কাউকে আমি জীবনসঙ্গী হিসেবে কল্পনা করা আমার পক্ষে সম্ভব নয়। জীবনের প্রথম ভালোবাসাতেও সেই মেয়েটাই। হুট করে তানহা এসে বলল, কার বিয়ের কথা হচ্ছে শুনি? কার আবার? আমার নাতির বিয়ের কথা হচ্ছে। ও, তোমার এই নাজুক বিয়ে করবে বুঝি? আমি তানহাকে দেখে নানুর কোল থেকে উঠে বসলাম। তানহা এক বাটি পায়েস আমার দিকে দিয়ে বলল, এই নে তোর পছন্দের পায়েস, আমি নিজে হাতে বানিয়েছি। আমি তো পুরাই অবাক। তার মানে তানহা রান্নাঘরে গিয়ে আমার জন্য পায়েস বানিয়ে এনেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এসবের কি প্রয়োজন ছিল? নানু আমায় বলল, ঘড়ি তো কয়টা বাজে? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 12টা। ঠিক তখন তানহা আমাকে বলল, হ্যাপি বার্থডে টু ইউ অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি অবাক হয়ে নানুর দিকে তাকাতেই নানু আমার কপালে একটা চুমু দিয়ে বলল, আমার মাথায় যত চুল আছে ততগুলো বছর জন্য আল্লাহ তোকে বাঁচিয়ে রাখেন নানু। আমি নানুর গালের সাথে নিজের গালটা লাগিয়ে বললাম, থ্যাংক ইউ মাই বিউটিফুল জিএফ। তানহাকে বললাম, থ্যাঙ্কস টু ইউ। তানহা মুচকে এসে বলল, মোস্ট ওয়েলকাম। মেয়েটা একটু হাসলে এত সুন্দর লাগে, চোখ ফেরানোই দেয়। আজ তানহাকে অনেক সুন্দর লাগছে। একটা নীল শাড়ি পরে এসেছে, কপালে একটা নীল টিপ, হাত ভরা কাচের চুড়ি, কানে দুটো ঝুমকো। এক কথায় আকাশ থেকে নেমে আসা ডানা কাটা পরি। গল্প করতে করতে রাত 1টা বেজে গেল। নানুকে এবার বললাম, নানু বাড়ি যাও, অনেক রাত হয়েছে, তোমার রাত্রি জাগা মানা। আরেকটু থাকি না নানু। একদম না, আবার কালকে এসো। তানহা একটু খোঁচা মেরে বলল, আরে দাদি, কে বলতে পারে আমাদেরকে তাড়িয়ে দিয়ে তোমার নাতি রাতভর কার সাথে ফোনে গল্প করবে? আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে শুধু একটু মুচকি হাসলাম। নানুকে বললাম, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। বাইরে গিয়ে দেখি তানহা গাড়ি নিয়ে এসছে। নানুকে গাড়িতে উঠিয়ে দিয়ে তানহাকে বললাম, একটি অসাধারণ মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আজকে একটু হাসলাম। আমার মতো মনে ছিল না আজকে আমার জন্মদিন। থ্যাঙ্কস ফর এভরিথিং। তানহা শুধু মুচকে মুচকে হাসছে। বারবার ওই হাসির মায়ায় পড়ে যাচ্ছি আমি, যেন আবার ওর প্রেমে পড়তে লাগলাম। ওর হাসিটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। কাল সময় মতো অফিসে পৌঁছে যাবি, বুঝেছিস? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর তানহা গাড়িতে উঠে চলে গেল। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে রাত পার করে দিয়ে সকাল 9টায় ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নিলাম অফিস যাওয়ার জন্য। হঠাৎ আমার নজর গেল টেবিলের উপর। আমার ডায়েরিটা নেই। টেনশনে আমার মাথা কাজ করছে না। বিছানা, ওয়ার্ড্রোব, রান্নাঘর সব জায়গায় খুঁজলাম, কোথাও পেলাম না। এখন খুব বেশি টেনশনে পড়ে গেলাম। আমার জীবনের সব অনুভূতি, পছন্দ অপছন্দ, সব গোপনীয় কথা ওই ডায়েরিতে লিপিবদ্ধ করা আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি ঐশী। আমি 6-5 না ভেবে হুট করে ঐশীকে প্রশ্ন করলাম, আপনি কি আমার ডায়েরি নিয়েছেন? ঐশী আমার কথায় তো পুরো অবাক। ঐশী খুব রাগী কণ্ঠে আমাকে উত্তর দিল, কি কি সব যা তা বলছেন আপনি? আপনার কি মনে হয় কারো ব্যক্তিগত ডায়েরি নিয়ে আমি কি করব? আর আপনার এত বড় সাহস কি করে হয় ওই বিষয়ে আমাকে প্রশ্ন করার? আমি কি এতটাই চিপ যে কারো ব্যক্তিগত জিনিসে না বলে হাত দেব? না আসলে কালকে তো আমি দরজা খুলে ঘুমিয়েছিলাম, তাই ভেবেছিলাম। কি কি ভেবেছিলেন আপনি? না আসলে আপনি ছাড়া তো আমার ঘরে আর কেউ আসে না, তাই। দেখুন, আপনি কিন্তু এবার আপনার লিমিট ক্রস করছেন। আই এম সরি, আমি দুঃখিত। ঠিক আছে, আর বাই দ্য ওয়ে, আপনি কালকে দরজা খুলে ঘুমিয়েছিলেন কেন? এমনি মনে ছিল না। কালকে তানহা আর নানুকে এগিয়ে দিয়ে আসার পর যেই শুয়েছিলাম দরজা আটকাতে, আর মনে ছিল না এই ফাঁকে হয়তো কেউ আমার ডায়েরিটা নিয়ে গেছে। এই নিন। আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে, কি এটা? আমার জন্মদিনের ইনভিটেশন কার্ড। আজকে আপনারও জন্মদিন? মানে আজকের কয়টা জন্মদিনের দাওয়াত আছে আপনার? না নেই। তাহলে? এমনি জিজ্ঞেস করছিলাম। আর হ্যাঁ, সকালে নাস্তা করেছেন? আপনার তো আবার সকালে নাস্তা করার অভ্যাস নেই। সেদিন এসেছিলাম নাস্তা নিয়ে, আপনি সেই যে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন, পরে নাস্তা খাওয়াই হলো না।
আসলে সকালে ক্ষুধা লাগে না আমার। আজব তো, সকালে আবার কার ক্ষুধা না লাগে? নাকি সকালে রোজা রাখেন আপনি? আমি মাথা নিচু করে চুপ করে আছি। আচ্ছা, রাতে খেয়েছিলেন? হুম। কি খেয়েছেন রাতে? পায়েস। পায়েস? পায়েস কোথায় পেলেন? নাকি আপনি বানিয়েছেন? না না, একজন রিলেটিভ দিয়ে গেছে। আমার জানা মতে তো আপনার এখানে কোনো রিলেটিভ নেই। আচ্ছা, যাই হোক, সন্ধ্যায় সময় মতো চলে আসবেন কিন্তু। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আমি দরজাটা লাগিয়ে বিছানায় বসতেই আবারও কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি আবারও ঐশী। কিছু বলবেন? এই নিন। কি এটা? আপনি কি এই বয়সে চোখে কম দেখেন নাকি? দেখতে পাচ্ছেন না এটা সকালের নাস্তা? এটা খেয়ে যেখানে যাওয়ার যাবেন, ধরুন। আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। নাস্তা টেবিলের উপর রেখে আবার ডায়েরিটা খুঁজতে লাগলাম। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কোথাও ডায়েরিটা পেলাম না। তাহলে কি ডায়েরিটা তানহা নিয়েছে? ও ছাড়া আর কেই বা নিতে পারে? কাল রাতে যেভাবে মুসকি মুসকি হাসছিল, আমার তো মনে হয় ওই আমার ডায়েরিটা নিয়েছে। কিন্তু কাউকে না বলে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার মেয়ে তো তানহা নয়। তাহলে কি ঐশী? কিন্তু ঐশীও তো এরকম স্বভাবের নয়, যথেষ্ট নম্র ভদ্র স্বভাবের মেয়েও। একটু রাগী অবশ্য, বাবার একমাত্র মেয়ে বলে কথা। 3 মাস আগে ওদের বাড়িতে ভাড়ায় এসেছিলাম। 2 মাস দেখা দেখিতেই চলে গেল। অনেকবার সামনাসামনি হয়েছিলাম, কিন্তু কথা বলিনি। 2 মাস পর ঐশী জোরপূর্বক কি আমার সাথে কথা বলল। আমার নাকি খুব অহংকার, মেয়েদের সাথে কথা বলি না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু আমার ডায়েরিটা কে নিতে পারে? কে আসতে পারে আমার ঘরে? রাতে কেন যে দরজা খুলে ঘুমিয়েছিলাম? যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা অফিস চলে গেলাম। অফিসে গিয়ে আমার সাথে নিয়োগ হওয়া সবার সাথে পরিচিত হলাম। তার মধ্যে একজন হলেন আফসার ভাই, খুবই বন্ধুসুলভ মানুষ। খুব সহজে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেল। পিয়ন কেবিনে দেখিয়ে দিল। আমি আমার কেবিনে বসে প্রথম দিনের কাজ শুরু করে দিলাম। তবে লক্ষ্য করলাম পুরনো কর্মচারীরা বসকে নিয়ে মানে তানহাকে নিয়ে কে যেন বলছিল। এদিকে আমি কান না দিয়ে নিজের কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন এসে বলল তানহা আমাকে ডাকছে। আমি উঠে গিয়ে তানহার রুমে গেলাম। দেখেই পুরা ক্রাশ খেলাম। আজ আবার অন্যরকম সাজে সে দেখছি। মেয়েটা যে কত সুন্দর সাহিত্যে বর্ণনা করাও দেয়। ওর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। এতটাই সৌন্দর্য ওর মধ্যে। কালো শাড়ি, কানে ছোট্ট দুটো ঝুমকো, কপালে একটা কালো টিপ, নাকে ছোট্ট একটি নাকের নথ, চোখের নিচে কাজলটা যেন সৌন্দর্যকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক যেভাবে ওকে কল্পনা করেছিলাম ঠিক সেভাবেই সেজেছে আজ। হুট করে আমার মুগ্ধতায় ব্যাঘাত ঘটিয়ে তানহাত চুটকি বাজিয়ে বলল। এই যে মিস্টার, কি দেখছেন এভাবে? মাথা নিচু করে বললাম, কিছু না। বসেন। থ্যাঙ্কস। সকালে খেয়েছেন কিছু? হ্যাঁ, কি খেয়েছেন শুনি? খেয়েছি কিছু একটা। বুঝতে পেরেছি। তানহা পিয়নকে ডেকে 2 কাপ কফি আনালো এবং পিয়নকে বলে দিল কেউ যেন রুমে ঢুকতে না পারে। হুট করে আমার ডায়েরির কথাটা মনে পড়তে তানহাকে বললাম, ম্যাম, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আপনি কি কাল আমার ডায়েরিটা নিয়েছিলেন? কথাটা বলতেই তানহার হাসি মুখটা আমাবস্যার চাঁদ হয়ে গেল। চোখ দুটো বড় বড় করে আমায় বলল, কি কি বলতে চাস তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? তোর কি মনে হয় তোর ব্যক্তিগত জিনিসে আমি হাত দিয়েছি? আমি কি ওই ধরনের মেয়ে নাকি? আমি মাথা নিচু করে বসে আছি আর তানহার রাগী চেহারাটা দেখছি। রাগলে যেন ওকে আরও সুন্দর লাগে। সে এক অসাধারণ সৌন্দর্য। এবার একটু নমনীয় হয়ে বলল, তাই কি হয়েছে তোর ডায়াবেটিস? আসলে সকাল থেকে ডায়েরিটা খুঁজে পাচ্ছি না। ও সো স্যাড। গোপনীয় কিছু ছিল নাকি ডায়েরিতে? না আসলে। থাক থাক, আর বলতে হবে না। দেখ খুঁজে পাস কিনা। তবে আমি তো ডায়েরিতে হাত দিইনি, ওকে? জি। আচ্ছা এবার বল, তুই হুট করে ঘর থেকে চলে গেছিলি কেন? নিরুদ্দেশ হওয়ার কারণটা কি জানতে পারি? কি করতাম ওখানে থেকে? কি করতাম মানে? আম্মু চলে যাওয়ার পর বড্ড একা লাগছিল নিজেকে, খুব একা। আব্বুও কাছে ছিল না। এতটা কষ্ট আমি জীবনে কখনো পাইনি। সব সময় আম্মুর ছায়া তলে ছিলাম, তো তাই আম্মুকে হারিয়ে প্রথম নিজেকে বড় অসহায় লাগছিল। তাই বলে ঘর ছেড়ে চলে যাবি? তোর নিজের ঘর ছেড়ে? কি করতাম ওখানে থেকে? আমাদের কাছে থাকতি, আমরা একসাথে থাকতাম। ভেবেছিলাম, কিন্তু মন সায় দেয়নি। আম্মুকে হারিয়ে একা থাকার তীব্র বাসনা জেগে উঠেছিল মনে, তাই চলে এসেছি। তা কোথায় ছিলে এই 4 বছর? ঢাকায় চলে এসেছিলাম। এখানেই ছিলাম 4 বছর। একটি ছোটোখাটো কোম্পানিতে চাকরি করেছিলাম। আম্মুর স্মৃতি নিয়ে এভাবেই চলছিল আমার দিনগুলো। তারপর হঠাৎ একদিন আপনার সাথে দেখা। প্রেম করিস কারোর সাথে?
না, হয়ে ওঠেনি কখনো। কষ্টগুলি ভুলতে পারিনি, আবার প্রেম। কেন, এই 4 বছরে কোনো মেয়েকে পছন্দ হয়নি? তেমন কেউ চোখে পড়েনি আজও। গল্প লিখিস এখনো? না, ছেড়ে দিয়েছি। কেন? ভালো লাগে না এসব আর। একটা সময় খুব সাহিত্য চর্চা করতে কলেজ লাইফে, মনে আছে? হুম। যে কোনো মেয়ে তোর সাহিত্যে মুগ্ধ হয়ে যেত। শুধু ভালোবাসার সাহিত্য চর্চার জন্যই ডজন খানেক মেয়ের প্রেমের অফার পেয়েছিলি, তাই না? কিন্তু এগুলো এখন অতীত। আসলে তোর প্রেমের সাহিত্যে যে কোনো মেয়ে মুগ্ধ হতে বাধ্য। মনে মনে বলছি শুধু তোমাকে মুগ্ধ করতে পারলাম না তানহা। তানহা এবার চেয়ার থেকে উঠে ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসলো। আমাকেও হাত ধরে নিয়ে আসলো। দুজন একই সোফাতে বসলাম। আমাদের মাঝে 4 আঙ্গুলের ফারাক। তানহা হঠাৎ আমায় বলল, চোখ দুটো বন্ধ করতো। মানে কিছু বুঝলাম না। তোর এত কিছু বোঝার দরকার নেই, তোকে যা বলছি তাই কর। আসলে এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। ওর রেগে যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম, কারণ আমি জানি ও রাখলে ঘূর্ণিঝড় ছড়িয়ে পড়বে। 1 মিনিট পর তানহা বলল, এবার চোখটা খুলতে পারিস। চোখ খুলতেই আমি তো একেবারে সারপ্রাইজ। একটা বিউটিফুল চকলেট কেক, তার উপর সুন্দর আমার নাম লেখা। আমি তো ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন। আমি তানহার দিকে তাকাতেই তানহা মুসকে মুসকে হাসছে। হ্যাপি বার্থডে টু ইউ এগেন। ওর এই ভালোবাসাময় কাণ্ড দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো। কিরে, তোর চোখে পানি কেন? না, আসলে আম্মু চলে যাওয়ার পর 4 বছরে এত সুন্দর করে কেউ আমার জন্মদিন মনে রাখেনি। রাখবে কিভাবে? মনে রাখার মতো মানুষের কাছ থেকে তো দূরে ছিলি। তাও ঠিক। এবার বেশি কথা না বলে কেকটা কেটে ফেল। কেকটা কেটে তানহার মুখে একটু তুলে দিলাম। তানহাও আমাকে একটু খাইয়ে দিল। একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আমার যে চকলেট ফ্লেভার পছন্দ আপনি কি করে জানলেন? সিক্রেট বলা যাবে না। দেখি তোর হাতটা দে তো। কেন? এত প্রশ্ন করিস কেন তুই? আমার হাতটা টেনে নিয়ে একটি দামি ঘড়ি পরিয়ে দিল। সবসময় হাতে রাখবি, আমার স্মৃতি হিসাবে। কেন, আপনি কি কোথাও চলে যাচ্ছেন নাকি? আমি আবার কোথায় যাব? তোর তো কোনো কমন সেন্স নেই, যখন তখন নির্দোষ হয়ে যাস। তাই বললাম, এই নে। কি আছে ওটার ভিতর? খুলেই দেখ না। শপিং ব্যাগটা খুলে দেখি একটা ব্ল্যাক শার্ট, যা আমার খুব পছন্দের। আমার যে ব্ল্যাক শার্ট পছন্দ আপনি কি করে জানলেন? এটাও সিক্রেট থাক, পরে একসময় বলবো। এবার এটা খেয়ে নে। আমার হাতে 1 বাটি পায়েস ধরিয়ে দিয়ে। আবার পায়েস? তোর তো পায়েস খুব পছন্দের, তাই না? হ্যাঁ, মায়ের হাতের পায়েস খেতে খুব পছন্দ করতাম, কিন্তু আমার জন্য এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? তুই না একটু বেশি কথা বলিস, আর প্রশ্নটাও বেশি করিস। সব কিছু কি মুখে বলা যায়? মানে বুঝলাম না কিছু। তোর এত বুঝে কাজ নেই, পায়েসটা খেয়ে নে। আমি পায়েস খাচ্ছি, তানহা আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। হঠাৎ টেবিলের উপর বাটিটা রেখে দিলাম। কি রে, রেখে দিলি কেন? খাবার সময় কেউ আমার দিকে তাকিয়ে থাকলে আমি খেতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। ওলে বাবালে, এত লজ্জা। আচ্ছা ঠিক আছে, তুই খা, আমি কেবিনে যাচ্ছি। কথাটা বলেই তানহা উঠে চলে গেল। আমিও পায়েসটা খেয়ে ওকে বললাম, ম্যাম এবার আসি। ঠিক আছে, আসুন। লাঞ্চ টাইমে থাকবে কিন্তু, কোথাও যাস না। তোকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় ম্যাম? আবার প্রশ্ন? সরি। কথাটা বলেই থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে দেখি সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছে। সে কি অস্বস্তিকর পরিবেশ। অবশ্য অবাক হওয়ার কথা, অফিসের বসের সাথে নিশ্চয়ই এত সময় একসাথে কোনো কর্মচারী কাটায়নি। যাই হোক, সবাইকে উপেক্ষা করে আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। আমার পাশে আফসার ভাই আমাকে হঠাৎ বললেন, এই মেহমাদ ভাই শুনছেন? জি বলুন। এখানকার পুরনো এমপ্লয়াররা কি আলোচনা করছে জানেন? কি? আমাদের বস মানে ম্যাডাম নাকি প্রেমে পড়েছে। মানে? ম্যাডাম অফিসে জয়েন করেছে প্রায় 5-6 মাস হয়ে গেছে, কিন্তু এই 5-6 মাসে নাকি এই প্রথমে ম্যাডাম শাড়ি পরে এসেছেন। এ নিয়ে সবাই বলা বলি করছে ম্যাডাম নাকি প্রেমে পড়েছে। আমি একটু মুচকে এসে বললাম, আপনার কি মনে হয় আফসার ভাই ম্যাডাম প্রেমে পড়েছে? আরে ভাই বসন্ত বসন্ত বসন্ত, চারদিকে বসন্তের হাওয়া বইছে, কোকিল ডাকছে, প্রেমিকারা প্রেমিকার খোঁজায় ব্যস্ত হয়ে পড়েছে। এই হৃদয় ভালোবাসা ছোঁয়া চলছে। এই হৃদয় ভালোবাসার পূর্ণতা দিতে বসন্তের আগমন। কখনো যে কার কার মনে প্রেমের ছোঁয়া লেগে যায় কেউ বলতে পারে না। সেই হিসেবে আমাদের ম্যাডামও যে কারো প্রেমে পড়তে পারে।
আপনি তো খুব ভালো সাহিত্য বলতে পারেন তো। আমি আর কই পড়লাম। আচ্ছা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ম্যাডামের রুমে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল। দেখেন ভাই, কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেন, এর বেশি কিন্তু বাইরের না। জানেন তো, আমাদের ম্যাডাম কিন্তু এখনো অবিবাহিত। আমি মুচকে এসে নিজের কাজ করতে লাগলাম। দেখতে দেখলে লাঞ্চ টাইম হয়ে গেল, সবাই ক্যান্টিনে খাবার খেতে গেছে। আমার একটু বেশি কাজ ছিল। কাজটা শেষ করে উঠবো, হঠাৎ ফোন বেজে উঠল। আননোন নাম্বার, রিসিভ করলাম। হ্যালো, এই তুই কোথায়? কে বলছেন? তোমার অফিসের বস না? ওহ সরি ম্যাম, চিনতে পারেনি। জলদি অফিসের নিচে সেই বড় রেস্টুরেন্ট আছে, ওখানে চলে আয়। তোর জন্য আমি অপেক্ষা করছি। জি আমি এখনই আসছি। রেস্টুরেন্টে গিয়ে দেখলাম তানহা আমার জন্য দাঁড়িয়ে আছে। এই তুই কোথায় ছিলি এতক্ষণ? একটু কাজ ছিল। ওরে বাবারে, একদিনেই কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছেন? না আসলে থাক থাক, এবার আয়। আমিও তানহা আলাদা একটা কেবিনে ঢুকলাম। দুজন সামনাসামনি বসলাম। ম্যাম আমাকে কেন রেখেছেন এখানে? আসলে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাতে তোকে এখানে নিয়ে এসেছি। ওর মুখে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তানহার বয়ফ্রেন্ডও আছে। নিমেষে মনের ভিতরটা কালো মেঘে ছেয়ে গেল। বুকের বাম পাশটায় যেন ব্যথা অনুভব হচ্ছে। হঠাৎ তানহা বলে উঠল, ন্যাকা বাবু, তুমি কিছু বলছো না তাই না? রেস্টুরেন্টের মানুষ আসে কেন? খাওয়ার জন্য। আজ তোর জন্মদিন না, তাই আমার তরফ থেকে একটা ছোট্ট ট্রিপ তোর জন্য। আমার মন থেকে যেন মেঘগুলো কেটে গেল ওর মুখের কথাগুলো শুনে। বাপরে কি সাংঘাতিক মেয়ে একটা, প্রাণটাই বের হয়ে দিয়েছিল একেবারে। ইতিমধ্যেই ওইটার খাবারগুলো নিয়ে এসছে। আমি যেন একের পর এক সারপ্রাইজ হচ্ছি। এখানে সব আমার ফেভারিট ডিশ। চিংড়ি মাছের মালাইকারি, রূপচাঁদা মিষ্টি, মানে আমার ফেভারিট সব খাবারগুলি এখানে উপস্থিত। ওর দিকে তাকিয়ে বললাম, আমার সব পছন্দের খাবারগুলোর নাম আপনি কি করে জানলেন? ওটা সিক্রেট থাক, পর একদিন বলবো। এবার বেশি কথা না বলে ঝটপট খেয়ে নে। সিক্রেট সিক্রেট বলতে বলতে দিন কাভার করে দিল। আজকের দিনটা যেন আমার কাছে খুব স্পেশাল মনে হচ্ছে। তানহার সঙ্গে আমার মনে যেন একটা আলাদা প্রশান্তি এনে দিয়েছে। তবে বুঝতে পারছি না আমার প্রতি ওর একও কেয়ারিং, একটা দুঃখী ছেলের প্রতি দায়িত্ববোধ দেখে নাকি অন্য কোনো অনুভূতি। খাওয়া শেষে তানহা হুট করে বলল, শোনো, আজকে আর অফিস করব না, তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। কিন্তু এভাবে অফিস কামাই করলে তো চাকরি থাকবে না। তানহা চোখ রাঙিয়ে বলল, তোর চাকরিটা নেবে কে শুনি? তোর অফিসের বসটাকে? আমি নিচে তাকিয়ে একটু মুচকি হাসলাম। তানহার হাসি, ওর চোখগুলো যেন আমার কিছু বলছে যা আমি বুঝতে পারছি না। এটা একদিনেই এই হৃদয়ে অনেকটা জায়গা করে নিয়েছে। অবশ্য ওর জায়গায় এই হৃদয়ে আগেও ছিল, কিন্তু অভাব ছিল শুধু তানহার সম্মতির, যা আমাকে ওর থেকে দূরে যেতে বাধ্য করেছিল। হঠাৎ করে ওর ফোনে কল এলো। ও রিসিভ করে কথা বলার পর মাথায় হাত দিয়ে বলল, আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হবে না রে। কিছু হয়েছে? অফিস কর্তৃপক্ষ ইমার্জেন্সি মিটিং ডেকেছে, খুব ইম্পর্টেন্ট। নো প্রবলেম, আপনি যান। কিছু মনে করিস না রে, তবে প্রমিস, কালকে তোকে নিয়ে অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে যাব। প্লিজ কিছু মনে করিস না। কোনো সমস্যা নেই, আপনি যান। তানহা মিটিংয়ের জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি অফিসে গিয়ে বাকি কাজটুকু শেষ করে বাসায় চলে এলাম। এসে বসতে না বসতে কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি ঐশী। কি বলবেন আমায়? আপনি কিছু ভুলে যাচ্ছেন না তো? কই না তো। ঘড়িতে কয়টা বাজে? তাকে দেখি 7:30। 7:30 বাজে। আপনাকে কি বলেছিলাম? কি বলেছিলেন? আশ্চর্য, সকালে বলেছি আর এখনই ভুলে গেছেন? আজ আমার জন্মদিন, আপনাকে 7টার সময় চলে আসতে বলেছিলাম। ও সরি, ভুলে গিয়েছিলাম। আসলে অফিসের এত কাজ। থাক থাক, আর কাজের বাহানা দিতে হবে না, জলদি আসুন। জি এখনই আসছি। জলদি ফ্রেশ হয়ে ঐশীর বার্থডে পার্টিতে গিয়ে দেখলাম গোটা কয়েক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া বেশি মানুষদেরকে ইনভাইট করেনি। এরপর ঐশী কেক কাটলো, সবাই ওকে উইশ করলো, গিফট দিল। আমি চেয়ারে বসে আছি। ঐশী নিজ হাতে আমার জন্য কেক নিয়ে এসে আমার পাশে বসলো। কেক দিয়ে হঠাৎ আমাকে প্রশ্ন করলো, আচ্ছা, আপনি কখনো প্রেম করেননি? না। ও, কাউকে পছন্দ হয়নি কখনো? মাথা নাড়িয়ে না বললাম, অবশ্যই কথাটা মিথ্যে। আমার প্রথম পছন্দ এবং প্রথম ভালোবাসা তানহা। আমি খুব দুঃখিত, আসলে আপনার জন্য কোনো গিফট আনতে পারলাম না। আসলে মনে ছিল না তো তাই। না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার কাউকে কখনো ভালো লাগেনি? আবার সেই অস্বস্তিকর প্রশ্ন। মাথা নেড়ে না বললাম। ওর অস্বস্তিকর প্রশ্নগুলো এড়িয়ে যেতে বললাম। আসলে আজকে অফিসে না খুব ধকল গেছে, আমি খুব টায়ার্ড।
কিছু যদি মনে না করেন এখন উঠতে চাই। না না ঠিক আছে, বুঝতে পারছি আপনি খুব টায়ার্ড, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আসি, বাই। বাই। চলে আসলাম আমার ঘরে। হঠাৎ আমার রুমে ঢুকে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। বড় মামা, ছোট মামা, মামি, মামাতো ছোট ভাই বোনেরা সবাই আমার ঘরে বসে আছে। নানুও আছে, তাদের সাথে তানহাও। আমাকে দেখার সাথে সাথে সবাই বসা থেকে উঠে আমার কাছে চলে এসে অস্থিরভাবে প্রশ্ন করতে লাগলো। কেমন আছিস মেহমেদ? কোথায় ছিলি বাবা এতটা বছর? তোর কি একটিবারের জন্য আমাদের কথা মনে পড়ে নাই? কেউ এভাবে ঘর ছেড়ে চলে যায় বাবা? ইস, চেহারার কি হাল করে রেখেছিস। ভাগ্যিস তানহার সাথে দেখা হয়েছিল আর তানহা আমাদেরকে সবকিছু খুলে বলেছে, না হয়তো তোকে আর কোনোদিন খুঁজেই পেতাম না। তার মানে তানহা সবাইকে বলেছে আমার কথা। ওকে নিষেধ করেছিলাম যেন কাউকে কিছু না বলে। আমি নিজেই একদিন সবার সাথে দেখা করতে আসবো বলেছিলাম, কিন্তু ও কথাটা রাখলো না। আবার পিছনে দাঁড়িয়ে মুসকি মুসকি আসছে, পাঁচই মেয়ে একটা। আর আমি ভেবেছিলাম নানু সবাইকে বলেছে। তার মানে তানহা তোমাদেরকে আমার কথা বলেছে? হ্যাঁ, ওই তো বলল। যাই হোক, তোর কি কোনোদিনও একটু কাণ্ডজ্ঞান হবে না মেহমেদ? উফ, মামা, নানু এ নিয়ে অনেক কথা বলেছে আমাকে। তুমি আবার শুরু করে দিও না প্লিজ। শুরু করে দিও না বলেই হলো, না বললেই হলো। তুই আপার একমাত্র ছেলে, তোকে কি আমরা এভাবে ছেড়ে দিতাম? দেখাশোনা করতাম না তোর? তাই বলে তুই আমাদের উপর রাগ করে চলে আসবি? মামা রাগ করে কথায় চলে আসলাম। তাহলে কেন চলে এসেছিস বল? এই 4টা বছরে না আমাদের খোঁজ খবর নিয়েছিস, না নিজের কোনো খোঁজ নিয়েছিস একটিবারও? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আহ, এমনিতেই ছেলেটা এত কষ্টের মধ্যে ছিল, তার উপর তুমি এসে আবার রাগারাগি শুরু করে দিলে। চুপ করো তো, তোমার স্বভাবটা জীবনে পাল্টাবে না। তা হ্যাঁ রে বাবা, কেমন আছিস তুই? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, তাই না? চেহারার কি হাল করে রেখেছিস, মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। কই মামি, ঠিকই তো আছি। হ্যাঁ, শরীরের যা অবস্থা তাতে তো আমার মনে হয় না যে তুই নিজের যত্ন ঠিকমতো নিয়েছিস। আমার কথা ছাড়া তো তুমি কেমন আছো মামি? বড় মামি হচ্ছে আমার খুব পছন্দের একজন মানুষ। আমুর পরে তিনি একজন যে সব সময় আমার খেয়াল রাখতেন, আমার খোঁজ খবর নিতেন। ভালো আছি বাবা, খুব ভালো আছি। এই সন্ন্যাসীর মতো জীবনযাপন থেকে উঠিয়ে এবার একটা বিয়ে দিয়ে দাও, দেখবে এমনিতেই সোজা হয়ে যাবে। তুমি কেমন আছো মামি? তুমি তো দেখছি আখের মতোই সুন্দরী আছো। এখনো দেখে মনে হয় না যে তুমি বিবাহিত। আমার কথা ছাড়ো, তোমারই কিন্তু এখন বিয়ে দেওয়ার বয়স আছে। আমার কান টেনে ছোট মামি বলল, ওরে পাজি ছেলে, সম্পর্কে আমি তোর মামি হই না? তুই আমার বিয়ের কথা কিভাবে বলতে পারিস? ছোট মামির সাথে আমি সব সময় রসিকতা করতাম, মজা করতাম। আর এবারের ন্যায় প্রতিবার ছোট মামি আমার কান টেনে দিত। আম্মু তো প্রায় সময় বলতো যে আমার কান নাকি ছোট মামি টানতেই বড় হয়েছে। আরে আরে, কি করছো? লাগছে তো। কি বললে তুমি? আমি তোমার জীবনে অশান্তি করে রেখেছি? এটা আবার কখন বললাম? বাড়িতে যাও তুমি, তোমার খবর নেব সেখানে। কি আর করতে পারবি? সব সময়ের মতো ধ্যান ধ্যান, মশামাছিও এত ধ্যান ধ্যান করে না। কি বললে তুমি? ছোট মামি খুব রেগে গিয়েছে। সবাই ছোট মামা আর ছোট মামির কথা শুনে হাসছে। ছোট ভাই বোনগুলো আমাকে দেখেই জড়িয়ে ধরলো, ওদের একটু আদর করলাম। আমার ছোট মামার 2 মেয়ে, নুসরাত আর ফাহিমা। আর বড় মামার 2 মেয়ে, এক ছেলে তানহা, পলাশ আর প্রিয়া। তানহার সবার বড়। পুরো ফ্যামিলি মিলে কয়েক ঘন্টা গল্প করলাম, একসাথে ছোট ভাই বোনগুলোর সাথে সময় কাটালাম। নানু, ছোট মামি আর বড় মামি সবার জন্য রান্না করায় ব্যস্ত। তানহাকে দেখলাম বেলকানিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ওর এইভাবে তাকিয়ে থাকা আমাকে যেন বারবার ওর মায়ে ফেলছে। যতবারই মেয়েটাকে দেখছি ওর প্রেমে পড়ছে ততবারই, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারিনি ভালোবাসি তোমায় তানহা, বড্ড বেশি। রান্না শেষ হলে সবাই খাবার টেবিলে একসাথে বসলাম। বড় মামা হঠাৎ বলে উঠল, খাওয়া শেষ করে কাপড় চোপড় সব গুছিয়ে নে। গুছিয়ে নেব মানে? কোথায় যাব আমি? কোথায় যাবি মানে? আমাদের সাথে যাবি, আমাদের সাথে থাকবি। প্লিজ। কি কি মামা, প্লিজ? হ্যাঁ, যেটা বলছি সেটা কর।
বেশি কথা বলবি না। তুমি আমার ছেলেটাকে বকাবকি শুরু করে দিলে। তোমার এই স্বভাবের কারণে আমার ছেলে মেয়েগুলো হোস্টেলে পড়াশোনা করে ঘরে আসতেই চায় না। তা আসবে কিভাবে? আসলে তো সব আওয়ার আগেই বন্ধ হয়ে যাবে। যখন তখন বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবে না, রাত্র জেগে মোবাইল টিপতে পারবে না। একটু চুপ করবে তুমি? মামা, আমি এখন আসতে পারবো না। কেন? আমার একটু সময়ের প্রয়োজন। কিসের সময়ের প্রয়োজন শুনি? তোকে আমি আর একলা ছাড়ছি না, এই আমার শেষ কথা। আপার অবর্তমানে আমার তো কিছু দায়িত্ব আছে তোর প্রতি, নাকি? চলে আয় না বাবা। কি করবি এখানে একা একা থেকে? আমাদের সাথে থাকলে মনটাও ভালো থাকবে, নিজেকে কখনো একা মনে করবি না। ভাবি তো ঠিকই বলেছে মেহমেদ। কি দরকার তোর এখানে একা একা থাকার? চলে আয় না আমাদের সাথে। আমার তো শেষ কথা, তোকে বিয়ে দিয়ে তোর ঘরে একটা বউ এনে তোকে সুখী দেখে তারপর আমি মরতে চাই। আমি আর কিছু চাই না। আমার একটু সময়ের প্রয়োজন। তোর কিসের সময়ের প্রয়োজন বলতো? এই 4 বছরও কি তোর এত সময় ফুরায়নি? বাবা, মেহমত যখন একটু সময় চাইছে নিজেকে সামনে নেওয়ার, তখন ওকে একটু সময় দাও না। হুট করে তো আমাদের সাথে গিয়ে মানিয়ে নিতে পারবে না। যাক, এতক্ষণে ম্যাডামের মুখ থেকে কিছু বের হলো। আচ্ছা ঠিক আছে, তোর যত সময় প্রয়োজন তুই নে, কিন্তু একটি কথা বলে রাখি, যেদিন আমি তোকে বলবো এ বাড়ি ছাড়তে, তোকে ছাড়তে হবে। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবি না, ঠিক আছে? মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ বললাম। বড় মামা বরাবরই একটু রাগী স্বভাবের মানুষ, তবে পরিবারের প্রতি তার দায়িত্বটা যেন আকাশ ছোঁয়া। সবার প্রতি খুব যত্নশীল, খুব কেয়ারিং। ছোটবেলা থেকেই মামা আমাকে খুব আদর করতেন, কিন্তু ওনার এই রাগী স্বভাবের কারণে ওনার সাথে বেশি একটা কথা বলতাম না। ছোট মামার সাথে সব কথা বলতাম, সব সিক্রেট কথাগুলো ছোট মামাকেই বলতাম। উনি আমার মামা, কম বন্ধু বেশি, খুবই রসিকতা স্বভাবের মানুষ। আমার নানুর 3 সন্তানের মধ্যে আমু ছিল সবার বড়, আর আমুর একমাত্র সন্তান হিসেবে সবাই আমাকে একটু বেশি আদর করত। সবার খাওয়া শেষ, এবার সবাই চলে যাবে। বড় মামা যাওয়ার সময় ধমকে সুরে বলে গেল, আমার জন্য আর বলতে না হয়, খুব জলদি বাড়ি ছেড়ে আমাদের কাছে চলে আসবি, বুঝতে পেরেছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। বড় মামে কপালে একটা চুমু দিয়ে বলল, নিজের যত্ন নিস বাবা। আর বর্তমানে যে পরিস্থিতি, বেশি রাত করে বাইরে থাকিস না, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। তুমিও নিজের যত্ন নিও মামি। এবার একটু জিএফটিএফ বানা, কয়দিন আর ব্যাচেলার থাকবি? তোর বয়সে আমার পেছনে যে কত মেয়ে ঘুরতো তার কোনো হিসাবই রাখিনি। মামা, তুমি আবার শুরু করে দিলে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকিস, আর খুব জলদি এখান থেকে আমাদের কাছে চলে আসিস। তুমিও ভালো থেকো। আর হ্যাঁ, বিয়ের কথাটা যেন মাথায় থাকে। আরে নানু থাকবে থাকবে। নানু আমার মাথায় একটা চুমু দিয়ে চলে গেল। ছোট ভাই বোনগুলো ওকে আদর করলাম। ওরা বলল, মেহমেদ ভাই, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমায় ছাড়া আমাদের একটু ভালো লাগে না। তোমার গল্প শুনতে খুব ইচ্ছে করে। ঠিক আছে, তোরা কিন্তু বেশি দুষ্টুমি করবি না, ঠিক মতো পড়াশোনা করবি। আমি খুব জলদি চলে আসব। সবশেষ তানহা একটা মুচকি হাসতে হাসতে আমার কাছে আসলো, চোখ আমার চোখে রাখলো। ইদানিং ওর চোখ যেন কথা বলে। শোন, কালকে কিন্তু অফিসে যাবি না। অফিস যাব না মানে? তাহলে কোথায় যাব? কালকে আমি ফোন করলে তুই নিচে চলে আসবি, তোকে বাড়ির সামনে থেকে পিক আপ করে নিব, তোকে নিয়ে একটি জায়গায় যাব। মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। সেই নজর করা হাসি দিয়ে চলে গেল। সবাই চলে গেল, আমি একটু প্রশান্তির ঘুম দিলাম। এক ঘুমে রাত পার হয়ে গেল। ফোনের আওয়াজে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। রিসিভ করতেই তানহার কণ্ঠ। কিরে, তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, 5 মিনিটের মধ্যে তোর বাড়ির সামনে আসছি। বলেই ফোনটা কেটে দিল। ওর আসার কথা শুনে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঠিক 5 মিনিট পর ওর বাড়ির সামনে আসলো, এসে একটা কল দিল। আমি নিচে চলে আসলাম। আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে কোনো এক অজানা জায়গায় নিয়ে যাচ্ছে। পুরো গাড়িতে তানহা একটা কথাও বলল না, আমিও কোনো কথা বলিনি। আধ ঘন্টা পর খুব সুন্দর একটা জায়গায় গাড়িটা থামলো। চারিদিকে সবুজ ঘেরা, পাখির ডাক, অনেক বড় একটা পুকুর। গাড়ি থেকে নামতেই তানহা কি দেখে আমি মুগ্ধ। আবার নতুন সাজে সেজে এসেছে, খুব মায়াবী লাগছে ওকে। এক অপরূপ সৌন্দর্য ওর মাঝে ফুটে উঠেছে। ও আমাকে নিয়ে কিছুক্ষণ হাঁটার পর একটি পুকুরের সামনে ঘাসের উপরে বসলো। চারিদিক খুব নিস্তব্ধ, নিঃশ্বাস ফেললেও যেন আওয়াজ হয়। এক থমথমে পরিবেশ, ঝলমলে সকালে সূর্যের প্রতিফলন পুকুরের পানিতে পড়েছে।
চারিদিকটা ঝিমঝিম করছে নীরবতার আড়ালে। তানহা পুকুরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। পুরো 5 মিনিট ধরে আমরা চুপ ছিলাম, কেউ কোনো কথা বলেনি। হঠাৎ তানহা আমার হাত একটা কাগজ দিয়ে বলল, এটা খুলতে। প্রশ্ন করলাম, কি এটা? একটা চিঠি। কিসের চিঠি? খুলেই দেখ না। চিঠির কথা শুনে বুকের ভিতরটা যেন কেমন করে উঠল। আস্তে আস্তে চিঠিটা খুললাম। চিঠিটা খুলতেই এবার আমি সারপ্রাইজড না, রীতিমতো শক খেয়েছিলাম, যা কখনো কল্পনাও করিনি। কারণ চিঠিটা আমার লেখা। তানহাকে নিজের ভালোবাসার অনুভূতি জানাতে আমি চিঠিটা লিখেছিলাম। তা প্রায় 4.5 বছর আগের কথা। চিঠিতে লেখা ছিল, হৃদয়টাকে তোমার জন্য খালি রেখেছি তানহা, কারণ তোমায় জায়গা দিবে বলে। এই হৃদয় তুমি ছাড়া অন্য কাউকে বসানো সম্ভব নয়। বড্ড ভালোবাসি তোমায় তানহা, তোমায় ছাড়া আমার এই জীবন অসম্পূর্ণ। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। শুধু এইটুকুই লিখেছিলাম চিঠিতে, কিন্তু কে চিঠিটা দিয়েছে সেটাও বুঝতে পারেনি, কারণ নিজের নাম লিখি নাই তাই। কিন্তু এই চিঠিও কোথায় পেল? এটা তো ওকে আমি দেইনি, কারণ যখন চিঠিটা লিখেছিল আমি তখন তানহাকে দিতে যাব, তখনই ওর বাড়ির সামনে এক বন্ধুর কাছ থেকে শুনতে পাই তানহা তামিম নামে কাউকে ভালোবাসে এবং ওর সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। কথাটা শুনেই চোখটা যেন আমার পানিতে ছলছল করছিল। না চাইতেই চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ফেলে ওর বাড়ির সামনে চিঠিটা ছুঁড়ে ফেলে চলে এসেছিলাম। সেদিন খুব কেঁদেছিলাম আমি। হঠাৎ আমার চিন্তায় ব্যাঘাত ঘটি। তানহা বলল, কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। কি বলবো বুঝতে পারছি না। এটা তো দেখেছি আপনাকে প্রেম নিবেদন করেছে। 4.5 বছর আগে আমার বাড়ির সামনে এটা কুরিয়ারে পেয়েছিলাম। ও, তাকে দিয়েছিল? সেই মানুষটাকেই 4 বছর ধরে খুঁজছি। পেয়েছেন তাকে? জানি না। জানি না মানে? তানহা চুপ করে পুকুরের দিকে চেয়ে আছে। আচ্ছা, আপনার তো বিয়ে ঠিক হয়েছিল তামিমের সাথে, তাই না? তা বিয়েটা করলেন না কেন? তামিম কি আপনাকে ভালোবাসতো না? হয়তো বাস্তব, আবার না। মানে? হঠাৎ আমার মনে হলো হয়তো তামিমের থেকেও আরও অনেক বেশি ভালোবাসার মানুষ আমার জন্য পৃথিবীতে আছে। সে আমাকে অনেক ভালোবাসে। সেই মানুষটাকে যে চিঠিটা লিখেছে? জানি না, বলতে পারবো না। তামিমের সাথে বিয়ে ভাঙার কারণটা কি? বিয়েটা তো পারিবারিক সূত্রে হয়েছিল, তাই না? আপনার সম্মতিতেই। তামিম আমাকে কখনো ভালোবাসেনি। ওর ভালোবাসাটা ছিল দেখানো, জাস্ট টাইম পাস, সব অভিনয়। তবে ও এতটাই দ্রুত ছিল যে অভিনয়টা আমি ধরতে পারিনি, ঠকে গেলাম ওর কাছে। তারপর বাবাকে বলে আমি নিজেই বিয়েটা ভেঙে দিলাম। কিভাবে বুঝবেন যে তামিম আপনার সাথে অভিনয় করেছিল, ভালোবাসেনি আপনাকে? ও অন্য একটি মেয়েকে ভালোবাসতো। নিজের চোখে ওকে অন্য একটি মেয়ের সাথে ডেটিং করতে দেখেছিলাম। ও, নিশ্চয়ই আঘাত পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন অনেক। তা পেয়েছিলাম, তবে নিজেকে সামলে রেখেছিলাম। তারপর থেকে আমার শুরু হলো অপেক্ষার প্রহর গোনা। অপেক্ষার প্রহর কার জন্য? যে আমাকে সত্যিকারের ভালোবাসে তার জন্য। জানেন কে সে মানুষটা? হয়তো জানি, আবার না। দুজনেই সামনের পুকুরটাতে এক দৃষ্টিতে চেয়ে আছি, যেন অজানা কোনো নীরবতা আমাদেরকে গ্রাস করতেছে। দিনের বেলাতেও এই জায়গাটা খুব নীরব, কারো আনাগোনা নেই। হঠাৎ তানহা পুকুরের দিকে তাকিয়ে থেকেই প্রশ্ন করলো, আচ্ছা মেহমত, ভালোবাসা আসলে কি রে? বলতে পারবো না। ওদিকে তাকিয়ে থেকে উত্তরটা দিলাম, একটা মানুষ আমাকে সত্যিকারে ভালোবাসে তা বুঝবো কিভাবে আমি? যার ভালোবাসা যত গভীর, সে ভালোবাসার প্রকাশ ততটাই কম। সে আমাকে ভালোবাসে অথচ প্রকাশ করলো না, আমি বুঝবো কিভাবে সে আমাকে ভালোবাসে? শব্দ তো হয় অগভীর নদীর, সে শব্দ করে বয়ে চলে। তার মানে এই নয় যে তার গভীরতা অনেক। যে নদীর বয়ে চলার শব্দ কম, তার গভীরতাই বেশি। তা ঠিক। আমাদের দুজনের মাঝে নিস্তব্ধতা। দুজনেই চুপ করে সামনের দিকে চেয়ে আছি। হুট করে পাশ দিয়ে এক বাদামওয়ালা যাচ্ছিল। তানহাকে বললাম, বাদাম খাবেন? তুই খাওয়ালেই খাবো, কেন খাবো না? তানহাকে বাদাম কিনে দিলাম, আমিও বাদাম নিলাম। দুজনেই চুপ ছিলাম। হঠাৎ আমি কিছু প্রশ্ন করলাম, আচ্ছা, যদি কখনো কোনোদিন ওই চিঠি লেখার মানুষটা আপনার সামনে এসে বলে ভালোবাসি, সেদিন আপনার উত্তরটা কি হবে? জানি না সেদিন আমার উত্তরটা কি হবে, তবে হ্যাঁ, সেদিন ওই চিঠি লেখা মানুষটাকে একটা প্রশ্ন অবশ্যই করব। কি প্রশ্ন? সে সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে কিনা। হয়তো বা সে। তাছাড়া সে চিঠি লেখা মানুষটা যে আজও আমার জন্য অপেক্ষা করে আছে, তারই বা কি নিশ্চয়তা আছে? সত্যিকার অর্থে যে ভালোবাসে, ভালোবাসতে জানে, তাদের অপেক্ষার প্রহর কোনো দিনও শেষ হয় না, অমৃত্যু থাকে। আজকাল এরকম ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুব দায়ী।
মন দিয়ে খুঁজলে সেরকম ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়া অতটাও কঠিন হবে না। তুই জানিস তোকে চিঠিটা কেন দেখালাম? কেন? কারণ আমি জানি এই চিঠিটা যে লিখেছে তার ভেতরের অনুভূতি, আবেগ, ভালোবাসার পরিমাণ কতটুকু তা তুই অনুভব করতে পারবি। তোর মধ্যে সেই ক্ষমতা আছে। বল না রে, সেই মানুষটা সত্যিকার আমাকে ভালোবাসে কিনা? চিঠি দেখে কারো ভালোবাসার পরিণাম মাপা যায় নাকি? মাপা যায় না? ভালোবাসার পরিমাপ মাপতে হলে মনের মধ্যে ভালোবাসা থাকতে হয়, ভালোবাসতে জানতে হয়। তোর কি মনে হয় আমার মনটা কি পাথর? আমি কাউকে ভালোবাসতে জানি না? না, আমি ঠিক তা বলিনি। ছোটবেলা থেকেই আপনাকে যতটুকু দেখেছি আপনার ভালোবাসা কোমল, পবিত্র। সেই মানুষের জীবনে অনেক ধন্য হবে, সে অনেক ভাগ্যবান হবে যে আপনার ভালোবাসা পাবে। আমাকে সান্ত্বনা দিচ্ছিস? তা দিতে যাব কেন, সত্যি বলছি। আচ্ছা সত্যি করে বল তো, তোর কোনো ভালোবাসার মানুষ আছে, তাই না? তানহার মুখে কথাটা শুনে আমি অবাক হলাম। ওর দিকে তাকিয়ে বললাম, হঠাৎ এই কথা? আসলে কলেজ লাইফে এতগুলো মেয়ের প্রপোজাল পেলি, একটা অ্যাকসেপ্ট করলি না, সব রিজেক্ট করে দিলি। নিশ্চয়ই এর প্রসঙ্গে কোনো কারণ আছে, আর না হয় তুই কাউকে পছন্দ করিস। এই প্রসঙ্গটা বাদ দেওয়া যায় না? তোর ব্যক্তিগত জীবন নিয়ে যখন কোনো প্রশ্ন করতে চাই তুই কথাটা অন্যদিকে ঘুরে দিস কেন রে? মানুষের জীবনের সব চাওয়া কি পূরণ হয়? কিছু চাওয়া অসম্পূর্ণই থেকে যায়। তোর কোন চাওয়াটা অসম্পূর্ণ রয়ে গেছে মেহমাত, বলা যায় কি? সময় আসুক, আপনাকে ঠিক বলবো একদিন। তার মানে সেই সময়টা কোনোদিন আসবে না? কেন এই কথা মনে হলো? কারণ তুই তোর পার্সোনাল লাইফ নিয়ে খুবই স্পর্শকাতর। কাউকে কখনো সহজে আন্দাজ করতে দিস না যে তোর জীবনে কি ঘটেছে, কি ঘটতে চলছে। আমি মাথা নিচু করে চুপ করে শুধু হাসছি। আচ্ছা, দাদি তো খুব তাড়াতাড়ি করে তোর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে। দাদির পছন্দের মেয়েকে বিয়ে করবি নাকি নিজের পছন্দের? সেটা জানি না, তবে এটুকু জানি নানুর কাছে আমার পছন্দ অপছন্দের একটা দাম আছে। আমার কথা ছাড়ুন, যদি ওই চিঠি লেখা মানুষটি কোনোদিন না আসে তাহলে কি করবেন? জানি না। মামার পছন্দের ছেলেকে বিয়ে করবেন? তাও জানি না। তানিমকে খুব ভালোবাসতেন তাই না? অনেক, কিন্তু এখনো আমার কাছে মৃত। হুম। শোন, একটা কথা বলি। বলুন। তুই মানুষের মন পড়তে পারিস? কেন? শুনেছি যারা মানুষের মন পড়তে পারে তারা নাকি অন্যের জীবনের ভালোবাসা, অনুভূতি, কষ্টগুলো অনুভব করতে পারে। তুই তো খুব ভালো সাহিত্য পারিস। ভালোবাসার মানেটা তুই আমার থেকে ভালো জানিস। ভালোবাসা মানে কি? এক স্বর্গীয় অনুভূতি যা মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়, অফুরন্ত সুখের সন্ধান এনে দেয়, সুন্দরভাবে বাঁচতে শেখায়, হৃদয়কে পবিত্র করে। ভালোবাসার মানুষটির জন্য সারাক্ষণ চিন্তিত থাকা, তার কষ্টে কষ্টে পাওয়া, তার হাসি দেখে পৃথিবীর সকল কষ্ট ভুলে যাওয়া, সুখে দুঃখে তার পাশে থাকা, তাকে অসম্ভব ভালোবাসা। এটাই আমার কাছে ভালোবাসার মানে। খুব ভালো বলতে পারিস তো। ওর কথা শুনে আমি একটু হাসলাম। এভাবেই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মধ্যে দিয়ে দুপুরটা গড়িয়ে গেল। সারাক্ষণ ওর সাথে ঘুরে বিকেলে বাড়ি ফিরলাম। অফিসে কিছু কাজ ছিল তা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা অফিসে চলে গেলাম। আজ একটু তাড়াতাড়ি চলে আসলাম। তানহা এখনও অফিসে আসেনি। এসে চেয়ারে বসতেই অফিসের কাজ করতে শুরু করলাম। হঠাৎ আমার সহকর্মী মিস শায়লা এসে আমাকে বললেন, হ্যালো মিস্টার মেহমেদ। হ্যালো মিস শায়লা, কেমন আছেন? অনেক ভালো, আপনি কেমন আছেন? আমিও। আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে মনে হয়। যেমন? এই যেমন মনে হয় কাউকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। হঠাৎ এই কথা? আজকে খুব হ্যান্ডসাম লাগছে আপনাকে, শার্টটা নাইস। কে গিফট করলো? মিস শায়লা খুব একটা মিথ্যা বলেনি। আজকে তানহার গিফট করা ব্ল্যাক শার্টটা পরে এসেছি। হয়তো নিজের অজান্তেই ওকে ইমপ্রেস করার চেষ্টা করছি। আরে না, ওরকম কিছু না। সবই বুঝি মিস্টার, কার প্রেমে পড়েছেন? আমি মিস শায়লার কথা হেসেই উড়িয়ে দিলাম। অবশ্য প্রেমে তো আমি পড়েছি, তানহার প্রেমে। হঠাৎ তানহা অফিসের রুমে এসে গেল। এসে দেখলো যে আমি আর মিস শায়লা গল্পগুজব করে আর হাসা ঠাট্টায় ব্যস্ত। তানহা বোধহয় খুব ভালোভাবে নেয়নি ব্যাপারটা, আর এসেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিল তানহা এসে মিস শায়লার পেছনে দাঁড়ালো। মিস শায়লা ঠিক দেখতে পায়নি। আমি চোখ দিয়ে ইশারা করিয়ে দেওয়ার মিস শায়লা পেছনে তাকাতেই তানহাকে দেখে হঠাৎ ভয় পেয়ে গেল। ও ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা তো আপনি বলবেন মিস শায়লা। জি ম্যাম, কিছু বুঝতে পারলাম না। আপনার চেয়ারটা কোথায় শুনি? জি ম্যাম, ওইখানে। তো ওইখান থেকে আপনি এখানে কি করছেন? জি ম্যাম, মিস্টার মেহমেদের সাথে একটু কথা বলছিলাম। মিস শায়লা,
মাস শেষে আপনাকে যে স্যালারি দেওয়া হবে মিস্টার মেহমাদের সাথে গল্পগুজব করার জন্য নয়। এটা গল্পগুজব করার জায়গা নয়, এটা কাজ করার জায়গা। অফিসে ঢুকেই মিস্টার মেহমাদের সাথে কিসের এত কথা শুনি? না, আমি আসলে এমনি তেমন কোনো ইম্পর্টেন্ট কথা নয়। সো ইম্পর্টেন্ট কথা ছাড়া অযথা কথা বলা বাচালের স্বভাব। আই হোপ আপনি সেই স্বভাবের নয়। মিস শায়লা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। সো নেক্সট টাইম যেন এরকম কিছু না দেখি। নতুন জয়েন করেছেন তাই এর চেয়ে বেশি কিছু বললাম না, যান নিজের চেয়ারে গিয়ে কাজ করুন। আমি মনে মনে ভাবছি মিস শায়লাকে এর চেয়ে আরও বেশি কিছু বলার ছিল নাকি। বাপরে, বস হিসেবে তানহার রাগী লোকটা যে কতটা ভয়ঙ্কর তা আজ না দেখলে বুঝতেই পারতাম না। মিস শায়লা নিজের চেয়ারে গিয়ে বসলো আর তানহার চোখ দুটো বড় বড় করে একটা রাগী লোক নিয়ে আমার দিকে তাকাতে তাকাতে নিজের রুমে চলে গেল। ও চলে যাওয়ার আমার সবাই নিজের নিজের চেয়ারে বসে যার যার কাজ করতে লাগলাম। আমি একটু দাঁড়িয়ে মিস শায়লার দিকে তাকালাম। মেয়েটার চেহারা একদম মলিন হয়ে গেছে, আরেকটু হলে কেঁদে দিত। কি দরকার ছিল এইভাবে বকা দেওয়ার? আজকার মুখ দেখে উঠেছিলেন কে জানে, মেজাজ দেখে গরম হয়ে আছে। আফসার ভাইয়ের চেয়ারটা আমার কাছে। আফসার ভাই আমাকে বললেন, মেহমদ ভাই, কিছু বুঝলেন? মানে? আপনি এরকম ভাব করছেন যে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। সত্যি আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? আরে ভাই, পশু মিস শায়লা আমার সাথেও দাঁড়িয়ে কথা বলছিলেন। ঠিকই তো, ম্যাম চলে এসেছিলেন। কই, সেদিন তো মিস শায়লা ম্যাডাম কিছুই বলেননি, কিন্তু আজ আপনার সাথে কথা বলেই ম্যাডাম কিভাবে রেগে গেলেন দেখলেন তো। আপনি আসলে কি বোঝাতে চাইছেন আফসার ভাই? আরে ভাই, আমরা তো মনে হয় ম্যাডাম আপনার প্রেমে পড়ে গেছে। আরে ধুর, কি যে বলেন আপনি! অফিসের বস কখনো কর্মচারীর সাথে প্রেম করে নাকি? সাথে সাথে সাহিত্য শুরু করে দিলেন আফসার ভাইয়া। এই হৃদয়কে ভেবো না তুমি দুর্বল হে প্রিয়তমা। তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার চরণের দাস হয়ে থাকবো, বাধা নেই আমার। ভালোবাসা মানে ধনী গরিব ভালোবাসা না, বৈধ বৈষম্য। মনের মিল থাকার ভালোবাসা ধরা দিবে এই হৃদয়ের খাঁচায়। তুমি রাজার মেয়ে হলেও আমি প্রজা হয়ে তোমাকে ভালোবাসবো, কারণ তোমার ভালোবাসা মনে আমার মিশে গেছে। তাই কারো না কোনো বৈষম্য, ভেদ বিচার ভুলে যাও হে প্রিয়তমা। ভালোবাসা হৃদয় থেকে আসে, তাই তো ভালোবাসি তোমায়। কিছু বুঝলেন? বুঝলাম যে আপনি খুব ভালো সাহিত্য করতে জানেন। আরে ধুর মিয়া, আমি কি বোঝাতে চাইছি আর আপনি কি বোঝাচ্ছেন? সত্যি আপনার দ্বারা কিছুই হবে না। আফসার ভাই কথাটা বলে নিজের কাজ করতে লাগলেন। আমি ওনার কথায় হাসতে হাসতে